এই শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা কেন স্বাস্থ্য উপদেষ্টা আসতেন না, কেন শিক্ষা প্রতিষ্ঠা আসতেন না, কেন শিক্ষা সচিব আসতেন না, কেন ডিজি এডুকেশন গুলো আসতেন না, কেন বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা গেলেন না, কেন সেনা বাহিনীর কর্মকর্তা গেলেন না, কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা গেলেন না? এইটা নিয়ে কোনো প্রশ্ন করে নাই। বিষয়টা কিন্তু আমি অন্যভাবে দেখি। এটাকে আমি দুর্ঘটনা হিসেবে দেখি না, এটাকে আমি একটা হত্যাকাণ্ড হিসেবে দেখি। আমি মনে করি একটি হত্যাকাণ্ড করা হয়েছে, সেটা ইচ্ছাকৃত হোক, গাফিলতি হোক, বা দুর্ঘটনায় হোক, যেভাবে হোক, সেটাতে নিষ্পাপ 25 জন শিশু, 27 জন শিশু এই পর্যন্ত আমরা খবর পেয়েছি মারা গেছে, আর অগণিত শিশুরা মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। যেটা শোক শব্দটা খুব কম এটার জন্য, সুখ দিয়ে আপনি এটাকে ঢাকতে পারেন, তথাকথিত সুখ দিবস পালন করে আপনি দায়িত্ব এড়াতে পারেন না। এটা ক্রিমিনাল অফেন্স হয়েছে, এটা অপরাধ হয়েছে। অপরাধে শাস্তি করার জন্য সরকারকে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া দরকার ছিল। আমি তো আশা করেছিলাম, কামনা করেছিলাম যে এটার সঙ্গে দুর্ঘটনা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হবে। এমনকি বিমান বাহিনীর প্রধান থেকে শুরু করে যারা এর সঙ্গে জড়িত, তাদের ব্যর্থতা, গাফিলতির দুর্ঘটনা। যদি সেটা যান্ত্রিক গোলযোগে হয়ে থাকে, একটি জাহাজ উড্ডয়নের আগে তার সার্টিফিকেশন লাগে, সেখানে যান্ত্রিক গোলযোগ হওয়াটা এত স্বাভাবিক নয়। সেটার জন্য কারো না কারো ব্যর্থতা থাকে, ব্যর্থতা আছে। তারপরে আপনাকে বলা হয়েছে প্রশিক্ষণ ট্রেনিং বিমান, এবং সেখানে বলা হয়েছিল সোলো ফ্লাইট, অর্থাৎ একজন ফ্লাইট লেফটেন্যান্ট তার জীবনে প্রথম একা একটা বিমান চালাতে যাচ্ছে। সেখানে তো অনেক ধরনের সাবধানতা অবলম্বন করা দরকার, অনেক ধরনের সতর্ক অবস্থা অবলম্বন করা দরকার। সেইগুলা নেওয়া হয়েছে কিনা আমার জানার কোনো ইচ্ছা আমার নাই, কিন্তু নেওয়া হয় নাই বলে আমি বিশ্বাস করি। কারণ নেওয়া হইলে অন্ততপক্ষে তার জিনিসটা ছিলেন, যিনি ব্যাক সিটে বসা ছিলেন, ব্যাক সিটে মানে উনি যে এয়ারপোর্টে বসে থেকে যে টাওয়ার বসে থেকে তার ট্রেনিংটা, যে প্রশিক্ষণটা দেওয়ার যে কথা, তিনি তো তাৎক্ষণিক ভাবে সেই কাজটা করতে পারতেন। কিন্তু সেখানে আমরা এখানে চরম ব্যর্থ দেখতে পাচ্ছি। আর সবচেয়ে বড় যেটা আমাকে দুঃখ দিয়েছে, আজকে আমাদের সারা জাতি ক্রোধে ক্রোধান্বিত হওয়া উচিত ছিল, সারা জাতিকে ঘর থেকে বেড়ে আসছিল। আমরা আমার শিশুর নিরাপত্তা দিতে পারবো না, এর চেয়ে বড় ব্যর্থতা একটি সরকারের আর কি থাকতে পারে? তারপরে দেখেন সরকারের যে গুণে ধরা পচা ধরা মনোভাব, যে কথাগুলো বলছেন, যে বক্তব্য দিচ্ছেন। আপনি দেখেন গতকালকে আমরা কোন পরিষদের বা সরকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাউকে আমরা সাইটে দেখি নাই, স্কুলে যেতে দেখি নাই, হাসপাতালে যেতে দেখি নাই, কোথাও দেখি নাই। বরঞ্চ উল্টা দেখলাম পত্র পত্রিকায় যে রাজনীতিবিদরা যখন গেছে তাদের সমালোচনা করতেছেন, অর্থাৎ সরকার উস্কায় দিচ্ছে, অর্থাৎ সরকার নিজে যাচ্ছে না, সেখানে রাজনীতিবিদরা যাচ্ছে বলে এটা বিভিন্ন কাগজ পত্রিকা দিয়ে, প্রথম আলো এবং ডেইলি স্টার দিয়ে উস্কায় দিচ্ছে এবং রাজনীতিবিদদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে ইনস্ট্যান্টেনিয়াসলি, তাৎক্ষণিকভাবে। অর্থাৎ রাজনীতিবিদরা কেন গেল, কিন্তু একবারও পত্র পত্রিকায় প্রশ্ন করলো না যে সরকারি কর্তৃপক্ষ কেন আসতো না, কেন স্বাস্থ্য উপদেষ্টা আসতেন না, কেন শিক্ষা প্রতিষ্ঠা আসতেন না, কেন শিক্ষা সচিব আসতেন না, কেন ডিজি এডুকেশন গুলো আসতেন না, কেন বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা গেলেন না, কেন সেনা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা গেলেন না, কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা গেলেন না? এইটা নিয়ে কোনো প্রশ্ন করে নাই। বরঞ্চ তাদের এই ব্যর্থতা ঢাকার জন্য আমি বলতে হচ্ছে, গালি দিয়ে বলতে নাজির হবে না, এই শুয়োরের বাচ্চা, প্রথম আলো এবং এই ডেইলি স্টার, কুত্তার বাচ্চারা নিউজ করেছে রাজনীতিবিদরা কেন ওখানে যাবে। কিন্তু কুত্তার বাচ্চারা একবার প্রশ্ন করে নাই সরকার কেন এখানে আসে নাই। তার মানে বোঝা যাচ্ছে তাদেরকে বলা হয়েছে সরকার থেকে এই ধরনের নিউজ করেন, এগুলোকে ডিসকারেজ করেন, অর্থাৎ তারা আসে নাই। এটা আচ্ছা, কেউ যায়নি, এটা কিভাবে হতে পারে? শিক্ষা উপদেষ্টার কথা বললেন আপনি, আমি তো শুনে অবাক হচ্ছি। জি, আপনি প্রথম আলোকে জিজ্ঞাসা করেন, ডেইলি স্টার জিজ্ঞাসা করেন, তারা কেন রাজনীতিবিদদের বিরুদ্ধে এই বক্তব্যটা দিল, কেন তারা প্রশ্ন করলো না শিক্ষা উপদেষ্টা কেন আসলেন না, কেন দৌড়ে স্কুলের ছেলে মেয়েরা মারা গেছে, কার ছেলে মেয়ে মারা গেছে, এটা তো ওন করতে হবে। শিক্ষা উপদেষ্টার ছেলে মেয়ে মারা গেছে, সে ওন করতে হবে শিক্ষক, এই বাচ্চাদেরকে, শিক্ষকদেরকে, তার প্রতিষ্ঠানকে, তার প্রতিষ্ঠান, সে ওন করলো না।
বলেন। জি জি জি, এখন আপনি বলেন, দুঃখজনক বিষয়। এখন আপনি জি, বলেন, আমরা কি অবস্থার মধ্যে আছি? এখন এগুলো বললে আপনারা বলুন আমরা গালাগালি করি। গালাগালি ছাড়া তো আপনাদের গায়ের চামড়া এত মোটা, গালাগালি ছাড়া তো প্রকাশ আপনারা, করা যাচ্ছে না। রাইট, হ্যাঁ, রাইট। এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড শুনতে পাচ্ছে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড শুনতে পাচ্ছে, এই জন্য আমি বলতে বাধ্য হচ্ছি। এটাকে আমি জি অভদ্র বলছি না, এটাই জি জি, appropriate না word, ভালো এই জন্য আমি অর্থেই, বলছি। ভালো অর্থেই, ভালো আপনি- অর্থেই, মানে আপনি- ক্ষোভটা প্রকাশিত হচ্ছে, ক্ষোভ প্রকাশ। জি, হ্যাঁ, আপনি এই মুহূর্তে একটা জাতীয় দৈনিক বলে দাবি করেন, আপনারা কেন এই ধরনের নিউজ করলেন? রাজনীতিবিদদের কি কাজ হাসপাতালে? তাহলে আচ্ছা, আমি আরেকটু কাজ ছিল না? এখন যে সঠিক আরেকটা তথ্যগুলো কথা- আমরা জানতে পাচ্ছি না, হাসপাতাল কর্তৃপক্ষ, সেনাবাহিনী বা স্কুল কর্তৃপক্ষ সবাই মিলে যদি যৌথভাবে একটা কতজন আহত হয়েছেন, নিহত হয়েছেন, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় কতজন মারা গেছেন, সেই তথ্যগুলো যদি অভিভাবকদেরকে জানানো হতো, তাহলে কিন্তু দেশে এত গুজব প্রচারিত হতো। কেউ বলছেন 300 জন মারা গেছে, কেউ বলছেন 200 জন মারা গেছে, কেউ বলছেন 100 জন মারা গেছে। একজনও যদি মারা যায়, কিন্তু সেটার সঠিক তথ্য প্রমাণ প্রয়োজন ছিল তো। জি, আমি তো তাৎক্ষণিকভাবে মনে করি সরকারের প্রধান উপদেষ্টার দপ্তরে একটা অফিস করা দরকার ছিল, একটা টাস্ক ফোর্স করা দরকার ছিল, একটা 24 ঘন্টা সকল তথ্য নিয়ে ওনার অফিসে একটা অফিস করা দরকার ছিল, এবং সেখানে একজন সিনিয়র মিনিস্টারকে দায়িত্ব দিয়ে বসিয়ে রাখা দরকার ছিল, যারা সকল তথ্যাদি সংগ্রহ করবে, কোথায় চিকিৎসার ব্যবস্থা হচ্ছে, কোথায় চিকিৎসা কি গাফিলতি হচ্ছে, কাকে ইমিডিয়েটলি রেস্কিউ করলে বা অন্য কোথাও পাঠাইলে বা ভালো অন্য কোনো চিকিৎসককে নিয়ে আসতে পারলে, এমনকি কোনো ভালো প্রশিক্ষক বা কোনো ডাক্তার চিকিৎসক যদি হাসপাতালে না থাকে, যদি জেলখানাও থাকে, তাহলে জেলখানা থেকে এনেও তাকে চিকিৎসা করানোর ব্যবস্থা করা যেত। যেমন ডক্টর সামন্ত, আমরা অনেক ডাক্তার হতে পারবো, ডক্টর সামন্তলাল এখন ডাক্তার হতে পারবো না, সে জয় অপরাধ থাকুক, কিন্তু এই মুহূর্তে তাকে আমাদের প্রয়োজন ছিল, তাকে নিয়ে আসতে পারতো, আসে নাই। আজকে দুর্ভাগ্যজনক হলো এই সরকার, আমরা কোনো ইতিবাচক পদক্ষেপ দেখি নাই। আজকে আমরা একটা জিনিস দেখলাম, আমি খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমাকে ক্ষমা করবেন আমার সিনিয়র অফিসার, ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব একটা দায়িত্ব জ্ঞানীন বক্তব্য দিয়েছেন। তিনি কোথায় গিয়েছেন, টেলিভিশনে আমার খেয়াল করে কোথায় গিয়েছেন, সেখানে অনেকগুলো প্রশ্ন করেছে, তার মধ্যে একটা প্রশ্ন করেছে যে ঘন জনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণের বিমান প্রশিক্ষণ নিতে পারে কিনা, এই ব্যাপারে ওনার মতামত কি? সেই লজ্জাস্কর, ডিসগ্রেসফুল। উনি বললেন কি, ব্রিগেডিয়ার সাখাওয়াত একজন ক্যারিয়ার আর্মি অফিসার এবং একজন, মানে আমি কি বলবো, সবাই তাকে ভালো সজ্জন বলে। হ্যাঁ, আমাদেরকে গণতন্ত্র শিখিয়েছেন গত 20 বছর। হ্যাঁ, গণতন্ত্র, ইলেকশন, সুষ্ঠু নির্বাচন। জি, ঠিক আছে। উনি কি বললেন, যে বিষয়ে উনি খবর নিয়ে জানাতে হবে, এই বিষয়ে উনাকে খোঁজ নিয়ে জানাতে হবে। তার মানে উনি সাচ্ছেন হিপোক্রেট। উনি জানেন না যে জনবসতিপূর্ণ এলাকায় একটা বিমান প্রশিক্ষণ নিতে পারে কিনা, এটা জানেন না ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব। উনি কার আস্থা অর্জন করতে চাচ্ছেন? উনি কি আর কত চাকরি করবেন, আর কত দান্দাবাজি করবেন? উনি তো জনগণের আস্থা হারিয়েছেন। আজকে উনার মতো, আমি উনার একজন ভক্ত ছিলাম, আমাকে আজকে বলতে হচ্ছে উনিও ওই প্রথম আলো শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চাদের কাতারে চলে গেছেন। উনার এই বক্তব্যের মাধ্যমে উনিও সেই কাতারে চলে গেছেন। উনি কি করে উনি বলতে পারতেন না? কি করে বলেন? উনি জানেন না? উনি খবর নিয়ে জানাবেন? এই জাতিকে ধোঁকা দিচ্ছেন আপনি, শপথ নিয়েছেন আপনি। এই যে দুর্ভাগ্যজনক, ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, আপনি ডিসগ্রেসড আওয়ার আর্মি, ইউ হ্যাভ ডিসগ্রেসড। আপনি কাকে বাঁচানোর জন্য, কাকে রক্ষা করার জন্য কথাগুলো বললেন? আপনি জনগণের পক্ষে কাজ করবেন, জনগণ আপনাকে দেখতে চায়, জনগণের জন্য আপনি কাজ করতেছেন। আপনি কি বক্তব্য দিলেন? আপনি জাতির কাছে অনুমতি ক্ষমা চান। আমি আশা করবো আপনি অনন্তবির জাতির কাছে ক্ষমা চাবেন। আমার এই ভিডিওটা আপনি দেখান, তার কাছে পাঠায় বলেন, আমি তার অনন্ত বিলম্বে জাতির সামনে করজোরে ক্ষমা চাইতে বলছি। উনি এটার অপরাধ করেছেন। উনি জানেন না, উপদেষ্টা হিসাবে, শিল্প উপদেষ্টা হিসাবে, উনি শ্রম উপদেষ্টা হিসাবে এবং এক দেশের একজন ক্যারিয়ার আর্মি অফিসার হিসাবে উনি জানেন না যে ঘন জনবসতিপূর্ণ এলাকার উপরে প্রশিক্ষণ বিমান চালানো যায় কি না। কোন সেফটি রুল এটা এলাও? বলেন, কোন নিরাপত্তা রুলে, সেফটি রুলে এটা এলাও করা হবে? কোন রুলে আমাকে দেখান, কোন এমার্জেন্সিতে, কোথায়, কোন দেশে, কোন পৃথিবীর কোন মানদণ্ডে এটা
অ্যালাউ করা হবে। এটা আপনারা করেছেন, তার মানে আপনার জি। সরকার দায়িত্ব নিয়েছেন। অর্থাৎ আমরা আশা করেছিলাম, আমরা চেয়েছিলাম বিমান বাহিনী পতনের ব্যর্থতা, এখন দেখছি এটা সরকারের ব্যর্থতা। ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব সরকারের উপরে দায়িত্ব নিয়ে গেলেন, তার সরকার জানে না কোনটা সঠিক কোনটা বেঠিক। বেঠিক। এই সরকার আমি এখানে এই সরকার কালেক্টিভ রেসপন্সিবল। সো ব্রিগেডিয়ার সাখাওয়াতের বক্তব্যের মাধ্যমে তিনি দায়িত্ব নিয়ে নিলেন যে এই বর্তমান যে সরকার বাংলাদেশে কাজ করছে, তারা তাদের দায়িত্ব কি, তাদের ক্ষমতা কি তারা জানে না। সেটাই জানে না। জি জি। আচ্ছা, আপনাকে আরেকটি আমি একটা জি আই কন্ডেম ইট, এবং আমি ব্রিগেডিয়ার সাখাওয়াতের প্রতি নিন্দা প্রকাশ করছি। আমি আশা করি উনি ওনার বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইবেন। জি জি, ধন্যবাদ আপনাকে। আর আরেকটি বিষয় একটু বলতে চাই যে আমি একটা ছোট্ট কথা বলি। ধরেন গুলিস্তানে একটা সমাবেশ হচ্ছে, সমাবেশে একটা বাস ঢুকে গেল, এটা আমি একটু আগে বলেছি, বাস ঢুকে গেল এবং সেখানে হতাহত অনেক। সেখানে তখন বাস ড্রাইভারের চরিত্র কৃতিত্ব নিয়ে আমরা আলোচনা শুরু করেছি, বাস ড্রাইভারের উত্থান নিয়ে আলোচনা করছি, বাস ড্রাইভার কোথায় জন্মগ্রহণ করেছেন, বাস ড্রাইভারের স্ত্রীকে, সেই বিষয়গুলো মানুষের তখন কেমন লাগবে। হত্যাকাণ্ড নিয়ে, চিকিৎসা নিয়ে, কতজন মারা গেছে সেটা নিয়ে কোনো ব্যবস্থা নেই, কিন্তু আমরা বাস ড্রাইভার কোথায় কিভাবে চাকরি পেয়েছেন, কিভাবে বাস ড্রাইভ করেছেন, কোথায় প্রশিক্ষণ নিয়েছেন সেগুলো নিয়ে আলোচনা করছি। সেই মুহূর্তে জনগণের অবস্থা কি দাঁড়াবে, মনের অবস্থা কি দাঁড়াবে। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে একজন পাইলট মৃত্যুবরণ করেছে, দুর্ঘটনায় নিহত হয়েছে, এটাও দুঃখজনক। কিন্তু ছেলে মেয়েদের যে আজকে বিপর্যস্ত অবস্থা, অভিভাবকদের যে আজকে বিপর্যস্ত অবস্থা, সেই অবস্থাকে গুরুত্ব না দিয়ে একজন পাইলটকে নিয়ে এত আলোচনা আপনার কাছে কেমন মনে হচ্ছে? দুর্ঘটনা যে পাইলট নিহত হয়েছে সেটা দুর্ভাগ্যজনক না, সেটা হলো কি বলে, আপনি এটাকে দুঃখজনক বলবেন না, এটা দুর্ভাগ্যজনক বলবেন। কারণ এই পাইলটটাকে আমরা প্রশিক্ষণ দিতে পারি নাই, প্রপার প্রশিক্ষণ দিতে পারে নাই। কাজেই প্রশিক্ষণ দিতে না পারার কারণেই তার পক্ষে সে এরকম একটা দুর্ঘটনা ঘটাতে বাধ্য হয়েছে। সে দায়িত্ব তার সম্পূর্ণ। হ্যাঁ, আমি আজকে না, আমি গতকালকে রাত্রে বলেছি যে তার পরিবারকে রাজশাহীতে নিয়ে এসে হেডলাইন নিউজ করা, ছবি দেখানো, এটা অমানবিক হয়েছে। এটা এই যে সমস্ত শিশুরা মারা গেছে তাদের প্রতি প্রহসন করা হয়েছে, তাদের প্রতি অসম্মান করা হয়েছে। যে সমস্ত কথাগুলো পাইলট সম্বন্ধে বলা হচ্ছে, এইগুলা সরাসরি আমাদের এই শিশুদের প্রতি অপমাননা করা হচ্ছে। এই শিশুরা যারা, এই নিষ্পাপ শিশুরা যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের প্রতি প্রহসন করা হয়েছে এবং প্রহসন করা হচ্ছে। এই প্রহসন বন্ধ করা হোক। এই প্রহসন চলতে পারে না। দুর্ঘটনা, সব দুর্ঘটনা না। ব্যর্থতা আর দুর্ঘটনা এক জিনিস নয়। কাজে ব্যর্থতা আর দুর্ঘটনা এক জিনিস হবে না। আপনি ক্যালাসির কাজ করবেন, আপনি দুর্ঘটনা করবেন, দুর্ঘটনা। এখানে বিমান ওই পাইলটের ক্যালাসিস আছে কিনা, তার ব্যর্থতা আছে কিনা, সে যান্ত্রিক গোলযোগ হইতে পারবে কি পারবে না, এখানে যদি আপনি ঠিক মতো হ্যান্ডেল না করেন, সুইচ অন অফ না করেন, তাহলে গোলযোগ হইতেই পারে। সেটা তো যন্ত্রের দোষ না। যন্ত্রকে যে চালাবে তাও তো দোষ আছে, তাও তো গাফিলতি আছে। এখন যদি সে গার্লফ্রেন্ডের সঙ্গে টেলিফোনে কথা বলে যদি সে চালায়, যদি সেখানে তার মোবাইল ছিল কিনা, ওই ফ্লাইটের কাছে মোবাইল ছিল কিনা দেখতে হবে। সেটা আবার ভিডিও করে তার গার্লফ্রেন্ডকে দেখাচ্ছে কিনা, তার পরিবারকে দেখাচ্ছে কিনা। কারণ আমরা জানতে পারলাম তার প্রথম সলো প্রশিক্ষণ হবে, সেটা তার পরিবার জানতো। কি করে জানতো? সেনাবাহিনীর প্রশিক্ষণ তো একটা কনফিডেন্সিয়াল ম্যাটার্স। ওই অফিসার আজকে সোলো ফ্লাইটে চালাবে, এটা তার পরিবার কি করে জানবে? এটা জানানোর নিয়ম নেই, জানার সুযোগ নেই। এটা আমরা জানি না। আপনি একটু বলতে পারে না বাবা আমি আজকে সোলো প্লেন চালাবো, আমি যাচ্ছি, বা ওয়াইফকে বলতে পারে না, বা সন্তানকে বলতে পারে না। তার রুটিন কি আছে? তার মানে হি ওয়াজ ট্রাইং টু টেক সাম প্রাইড অন ইট। সেটা জানানো মানে কি? সে ট্রাইং টু টেক সাম প্রাইড অন ইট। সে প্রাইডটা নিতে পারে না। অনৈতিক অনেক কাজ আমরা করে আসছি বলেই তো আমরা নৈতিকতা হারিয়ে ফেলেছি। একটা বিমান প্রশিক্ষণ কে কি করতেছে, কোন ফ্লাইটে করতেছে, এটা তো কনফিডেন্সিয়াল ম্যাটার্স। এটা ফ্যামিলিকে জানানোর ম্যাটার্স তো না। কাজে এটা জানিয়ে ফ্যামিলিকে, তার মানে ওখানে মোবাইল থাকতে পারে, হয়তো ওখানে ভিডিও ক্লিপ থাকতে পারে, ওখানে সে হয়তো কারোর সঙ্গে হয়তো 1 সেকেন্ডের অ্যাটেনশন এদিক সেদিক হইলে বিমানে প্রচন্ড ক্ষতি হয়ে যেতে পারে। বিমানের তো সেকেন্ডের, ফ্র্যাকশন অফ সেকেন্ডের লেট অর আর্লি বহুতার দরকার নাই। ডেঞ্জারাস। হ্যাঁ,
কাজে আপনাদেরকে তো এটা বলতে হবে, বুঝছেন না? না, আপনি যে কথা বলছেন এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি এটাকে হত্যাকাণ্ড বলেছেন, হত্যাকাণ্ড এটা কিন্তু অবশ্যই মানে হত্যাকাণ্ড বলছি, এটাকে আমি দুর্ঘটনা বলছি না, এটা হত্যাকাণ্ড বলছি। এবং এই হত্যাকাণ্ডের পিছনে আমরা এতক্ষণ আমরা দায়ী করে আসছিলাম বিমান প্রধানকে, সরি সেনাপ্রধানের কৃতিত্ব অনেক, সেনাপ্রধান অনেক কাজ করেছেন, তারা সঠিকভাবে ইভাকুয়েশন করেছেন, রেস্কিউ অপারেশনে গিয়েছেন, সেখানে ভুল বোঝাবুঝি হচ্ছে, কারণ আমরা অনেক বেশি মানুষ সেখানে গিয়ে ভিড় জমাই, সেই ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়া সেনাবাহিনী বিতর্কের মধ্যে পড়েছে, সেটা অন্য বিষয়। সেটা আমাদের কাজ করতে দেয় না, আমরা সবাই মেলায় যাই, আমরা সব বিষয়ে মেলায় যাই। আমরা এমন একটা জাতি যে আমরা ওই মেলার নামে আর জানাজার নামে সবখানে গিয়ে ভিড় করি, বুঝতে পারছেন না? এটা আমাদের দুর্ভাগ্য। এখানে আমরা কাজ করতে দিই না কাউকে, কাজে বিরক্ত করি, সেটা অন্য বিষয়। সেনাবাহিনীর সেই স্ট্রিক্টনেসটাকে আমি মনে করি সমর্থনযোগ্য, কারণ সেনাবাহিনী আরো স্ট্রিক্ট হওয়া দরকার ছিল। ওখানে এতগুলো লোকের ভিড়, ঠিক আছে ভিড় যাবে, সবাই যাবে, কিন্তু একটা নিরাপদ দূর থেকে তাদেরকে থাকতে হবে। এক্সপার্ট যারা উদ্ধার কাজে তাদেরকে সহযোগিতা করতে হবে। হ্যাঁ, তাদেরকে সহযোগিতা করা, যে দূর থেকে দেখা, দূর থেকে অবজার্ভ করাটাই সহযোগিতা। জি, অবজার্ভ করেন, আপনি যদি কোনো কিছু প্রয়োজন পড়ে সরবরাহ করেন, আপনি কিছু চাইলে সেটা নিয়ে আসেন, বা আপনার জিনিসপত্র নিয়ে রেডি থাকে, যদি কিছু লাগলে দিবে। কিন্তু সেখানে রিলিফ টিমকে, সেখানে ওই ত্রাণ টিমে যারা গিয়েছিল, ফায়ার ব্রিগেড যারা গিয়েছিল, সেনাবাহিনী যারা গিয়েছিল, তাদেরকে সহযোগিতা করা দরকার ছিল। উল্টো সেখানে ছেলেরা তাদের উপর চাপ সৃষ্টি করেছে, তারা ভিতরে ঢুকে যেতে চেয়েছে। ওখানে ঢুকে গিয়ে যদি আরেকটা ছেলে মারা যায়, যদি আরেকটা ঝুলন্ত একটা ছাদ পরে যদি আবার কেউ মারা যায়, তখনও তো তারা দায়ী হতো। সেইগুলো তো দেখার বিষয়। যাই হোক, আমি যে কথাটা বলছি, সেনাবাহিনী যে কাজ করেছে পারফেক্টলি, তারা সঠিক কাজ করেছে। তাদের আরো কঠিন হওয়া দরকার ছিল, কঠিন অনেক সময় হইতে হয়, কঠিন প্রয়োজন আছে, কঠিন হইতে হবে। কিন্তু আজকে যে সেরিমনির কথা বললেন, যে আজকে যে পাইলটকে স্তুতি গাওয়া হচ্ছে, এটা উচিত হয়নি। কারণ এটা এই পাইলট এতে বোঝা যাচ্ছে যে সে সোলো ফ্লাইটে যাচ্ছে, he was mentally was not prepared, he was trying to make it a fun. সে ফান হিসেবে ফ্লাইটটা নিয়েছিল। ফান এন্ড সিরিয়াসনেস এর মধ্যে পার্থক্য আছে। ফান মানে মোটরসাইকেল দেখবেন, সামবডি মোটরসাইকেলে ফান করে চালায়, তারা প্রায় অ্যাক্সিডেন্ট করে। একদম, হ্যাঁ, চালায়। যারা মোটরসাইকেলটা ফান করে চালায়, যারা কার ফান করে চালায়, তারা অ্যাক্সিডেন্ট করে। আর যারা সিরিয়াসলি চালায়, যারা বাবা-মাকে নিয়ে যায়, যারা যে বাস ড্রাইভার গুলো সিরিয়াসলি চালায়, তার বাস দুর্ঘটনা করে না। কাজে এখানে ড্রাইভিং এর মধ্যে ফান ইজ এ ডেঞ্জারাস আইটেম। ড্রাইভিং এর মধ্যে ফান মানে হলো আপনি বিপদে পড়বেনই, বিপদে পড়ার সম্ভাবনা প্রায় 100%। এখানে ওই পাইলট আমার মনে হয় সে ফান করতে গেছে, তার বাবাকে জানাইছে, মাকে জানাইছে, বন্ধুকে জানাইছে, নিশ্চয়ই তার গার্লফ্রেন্ডকে জানাইছে, নিশ্চয়ই তার হাতে টেলিফোনও ছিল, নিশ্চয়ই সে মোবাইল দিয়ে তাদেরকে জানানোর চেষ্টা করেছে। মানে there are so many ifs are there। এবং যে পাইলটকে আমরা অপরাধীর তালিকা থেকে ধরা রাখতে পারি না, হত্যাকারীর তালিকা থেকে পাইলটকে আমরা সরা রাখতে পারি না। পাইলটের স্তুতি গাওয়ার সময় এখন না, যেখানে 200 মানুষ আহত নিহত হয়েছে, যেখানে 27টি শিশু, নিষ্পাপ শিশু নিহত হয়েছে, সেখানে পাইলটের স্টোরি আমরা আনতে পারি না। বরঞ্চ পাইলটের নামটা না আনাই ভালো ছিল, পাইলটের নামটা গোপন রাখা দরকার ছিল, যদি সত্যি ওই পাইলটের উপকার করতে চাইতেন আপনারা। এখন তো ওর বিরুদ্ধে হত্যার মামলা হবে। এখন তো যাদের শিশুরা নিহত হয়েছে, তারা ওই পাইলটের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করবে, এবং করা উচিত। আচ্ছা, এখন এটা সঠিক তদন্ত কি সঠিক না হোক, বিমান বাহিনীর প্রধান এবং সরকারের বিরুদ্ধে ওই সকল মানহানি মামলা করে, ক্ষতিপূরণ মামলা করা উচিত। এই কত টাকা দিবে না, একই জনের এগেইনস্টে শত কোটি টাকার মামলা করা উচিত। কারণ এই শিশুদের মধ্যে যে আগামী দিনের বিল গেট নাই, আগামী দিনের যে এলন মাস্ক নাই, এর প্রমাণ কি বলেন? এর কি প্রমাণ দিতে পারেন? সাউথ আফ্রিকার সেই পথে ঘোরা ছেলেটা যদি এলন মাস্ক সে আমেরিকার সবচেয়ে বড় ধনী হতে পারে, তাহলে এই মাইলস্টোনের এই ছেলেটা, শিশুটা কেন আগামী 20-30 বছর পরে বিশ্বের সেরা বৈজ্ঞানিক হতে পারতো না, বিশ্বের সেরা ব্যক্তি হতে পারতো না? So it must be compensated not by the relief, by court order. আমরা ক্ষতিপূরণ মামলা করতে বলবো, ক্ষতিপূরণ মামলা করা উচিত এই বিমান বাহিনীর বিরুদ্ধে, এই বিমান বাহিনীর প্রধানের বিরুদ্ধে, বিমান বাহিনীর বিরুদ্ধে না, বিমান বাহিনীর প্রধানের বিরুদ্ধে
বিমান বাহিনী। আচ্ছা, প্রধানের ব্যর্থতা কি হতে পারে একটু বলুন। বিমান বাহিনীর প্রধানকে আপনি মিন করেছেন, বিমান বাহিনীর প্রধানের কি ব্যর্থতা হতে পারে? প্রধানের মূল ব্যর্থতা হলো উনি ঢাকা মহানগরের উপরে, এরকম ঘন জনবসতি এলাকার উপরে, ঢাকা মেইন এয়ারপোর্টে, যেটা বাংলাদেশের ন্যাশনাল হাব গেটওয়ে, সেখানে এরকম একটা বস্তা পচা বিমান দেয়া ট্রেনিং করার অনুমতি দিলেন কি করে? তার অনুমতি কি বিমান বাহিনীর প্রধান পর্যন্ত যায়? বিমানের প্রধান ছাড়া ট্রেনিংটা অ্যাপ্রুভাল কে করবে? He has to approve by him. He has to approve by him. He has to approve the schedule. It has to approve. এবং ঢাকা বিমানবন্দর আমার মেইন হাব, আমার মেইন গেটওয়ে অফ ন্যাশনাল, সেখানে আপনি এরকম একটা বস্তা পচা পুরনো বিমান দিয়ে আপনি একটা সোলো ফ্লাইট স্টার্ট করা, সোলো ফ্লাইট দেওয়ার দিলেন কোন বিবেচনায়? আপনি নিরাপত্তার যে চেক লিস্ট দেখেন, কোন চেক লিস্টে সে পাস করেছে আমার দেখেন আমাকে। ওই চেক লিস্টে কোন পয়েন্টে সে পাস করেছে যে হ্যাঁ এই কারণে দেওয়া যেতে পারে, একটা দেখান। এটার 100% দায়িত্ব হলো বিমান বাহিনী প্রধানের। এবং তারপরে উনি আবার তাকে শুনছি দেশে নাই, বিদেশে গেছেন, ওনাকে আমি ইমিডিয়েটলি কল ব্যাক করে আনার কথা বলেছি। আমি সরকারকে দায়ী দিতে হবে, সরকারকে বললে মাননীয় প্রধানমন্ত্রী, যখন আপনি একটা মানুষ যখন মারা যাবে তার দায়িত্ব নিতে হবে, সে যেই হোক প্রধানমন্ত্রী, সে যেই হোক প্রধান উপদেষ্টা। একটা সাধারণ মানুষ একটা মৃত্যুর দায় নিতে হবে। মৃত্যু হতে পারে, আমাদের বিভিন্ন কারণে মৃত্যু হতে পারে, কিন্তু সেই মৃত্যুটা যদি এরকম ভাবে, এরকম ব্যর্থতার কারণে হয়, যেখানে সরকারের একটা বাহিনী, সরকারের একটা প্রতিষ্ঠানের ব্যর্থতার কারণে হয়, এর দায়িত্ব অবশ্যই সরকারের উপর পড়তে হয়। আর এই আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে, এই ট্রেন্স থেকে বেরিয়ে আসেন। এটা অ্যাগেইন এই মৃত ছেলে মেয়েদের প্রতি অবমাননা করা হচ্ছে। আচ্ছা, ফ্রি চিকিৎসা দেওয়া হবে, এটারও কি ঘোষণা দেওয়ার দরকার ছিল? তার মানে কত বড় নিঃস্ব আমরা হয়ে গেছি, আমরা কত ছোট লোক হয়ে গেছি। এই যে শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা বলি, কতটুকু বাচ্চা হইলে পরে আমরা এই ধরনের কথা বলতে পারি বিনা চিকিৎসা ফ্রি দেওয়া হবে? আরে বেটা, তোরা কি চিকিৎসা, তোরা কি টাকা চিকিৎসা, তোদের ফ্রি চিকিৎসা দেওয়া হয়, এটা বলস না কেন? যে সরকার, এই সরকারের প্রতিটা লোক ফ্রি চিকিৎসা পায়, প্রতিটা উপদেষ্টা ফ্রি চিকিৎসা পায়, এটা বলেন না কেন আপনারা ভাই? যদি আপনারা শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা না হয়ে থাকেন, তাহলে এটা বলেন না কেন আপনারা যে আমরা সবাই ফ্রি চিকিৎসা পাই, বাচ্চাদেরকে ফ্রি চিকিৎসা দেবেন? আই বাপরে বাপ, বিশাল একটা কাজ করে ফেলছেন আপনি। এটা একটা ঘৃণিত স্টেটমেন্ট হয়েছে, এটা পছন্দ হয়নি, এটা পছন্দ হয়নি। এটা আপনার দায়িত্ব, সরকারের দায়িত্ব তাদেরকে বাঁচানো, চিকিৎসা না। সেটাই সরকারের এখন এই মুহূর্তে সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হলো এই শিশুদের জীবন রক্ষা করা, অন্য কোনো কাজ তাদের এখন নাই। আচ্ছা, আপনি একজন এক্সপার্ট হিসেবে, ধরেন আপনি সেনাবাহিনীতে ছিলেন, আপনার কাছে একটু জানতে চাই, তদন্তটা এখন কিভাবে হতে পারে? ব্ল্যাক বক্স খুঁজে পাওয়ার কথা অনেকে বলছেন, যদি খুঁজে পাওয়া যায় বা সেটা পাওয়া গেছে কিনা এর মধ্যে, বা এতক্ষণ লাগছে কেন পেতে, সেটা একটা ব্যাপার হতে পারে। তো কনভারসেশন তাদের কি হয়েছিল এটিসির সাথে, যে পাইলটের কি কথা হয়েছিল, সেগুলো বিশ্লেষণ করে কি এই ঘটনার তদন্ত করা যাবে? নিরপেক্ষ তদন্ত হবে বলে আপনি মনে হয়? ভাইয়া, এখন অনেকগুলো কথা আজ থেকে 40-50 বছর আগে মির্জা গোলাম হাফিজ, জি জি হ্যাঁ, মির্জা গোলাম আমাদের একজন পর্ষিয়ান সিনিয়র অ্যাডভোকেট, রাজনীতিবিদ, জি জি, 30-35 বছর আগে আমাকে আমাদের আলোচনায় কথা বলছিলাম, উনি একটা সুন্দর একটা কথা বলছিলেন, অ্যাডভাইস দিয়েছেন, টিপস দিতেন কি করতে হবে না, পার্লামেন্টে কি করতে হবে। তিনি আমাদেরকে বলতেন, যখনই কোনো দায়িত্ব তুমি এড়াতে চাইবে এবং সেখানে কোনো দায়িত্ব তুমি নেবে না, প্রথম যে কাজটি করবে সেটা তদন্ত কমিটি করে দেবে। প্রথম কাজটা তদন্ত কমিটি করে দেবে, অর্থাৎ পুরো জিনিসটা একদম ডাইভার্ট করে দেবে। আমি মির্জা গোলাম হাফিজের কাছ থেকে শিখেছি আজ থেকে 35 বছর আগে। ও মাই গড! যখনই কোনো সিদ্ধান্ত আপনি দিবেন না, ইয়েস নো কিছু বলবেন না, এবং দায়িত্বটা আপনি কাঁধে নিবেন না, তখন সবার আগে যে কাজটি হলো সেটা হচ্ছে একটা তদন্ত কমিটি করে দেওয়া। ইট ইজ দ্য ফার্স্ট, ইট ইজ নাথিং ব্যাড। আর এই তদন্ত কমিটির আরেকটি অন্যতম কাজ হলো ইন্স্যুরেন্স কোম্পানির ক্লেম গুলাকে জাস্টিফাই করা। ইন্স্যুরেন্স কোম্পানির ক্লেমকে জাস্টিফাই করা, আপনি আমেরিকাতে দেখেন
যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কি করে, প্রথমে একটা কেস করে দেয়, একটা মামলা করে দেয়। আপনাকে মামলা করতে হবে, ওরা একটা মামলা করতে হবে। মামলা করতে গেলে জাজ সাহেব রায় দিয়ে দিবে যে আপনাকে $1,00,000 দেওয়া দরকার, ওইটাকে জাস্টিফাই করে ওরা ইন্স্যুরেন্স কোম্পানি দিয়ে দিবে। কারণ ওই যে তুমি যে টাকাটা দিবা, এটা কার অর্ডারে দিলা? ইন্স্যুরেন্স তো একটা জবাব দিতে আছে। হ্যাঁ, সেই ইন্স্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে তোমার একটা মামলা করতে হয়। মামলা করলে পরে ওই আদালত থেকে রায় দিয়ে দেওয়া হয়। রায় দিলে রায়ের কপিটা নিয়ে ইন্স্যুরেন্স কোম্পানিতে গেলেই ইন্স্যুরেন্স কোম্পানি ওই টাকাটা, আপনি 2 কোটি টাকাটা দিয়ে দেওয়া হয়। এই জন্য আপনি দেখবেন যে কোনো আমেরিকাতে কোনো দুর্ঘটনা হলে সেখানে কর্ডন করে রাখে, পুলিশ আইসি প্রথম কর্ডন করে ফেলে, এখানে কাগজ দিতে নেয়, কারণ এখানে দায়িত্ব কার, নিয়ে পুলিশের রিপোর্ট দেয়, এবং সেই রিপোর্টের উপরে পুলিশ একটা কমিশন পায় ইন্স্যুরেন্স কোম্পানি থেকে, যে সঠিক তদন্ত দিয়েছে। হয়তো আপনার পক্ষে যেতে পারে বা বিপক্ষে যেতে পারে, কিন্তু সে একটা কমিশন পায়। এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড মনে করে এটা তাদের পার্ট অফ ডিউটিস, আর আমাদের সে মনে করি ঘুষ। এই পার্থক্য এখানে, ওরা মনে করে এটা এক্সট্রা ইনকাম অর পার্ট অফ দেয়ার ডিউটিস, আর আমাদের দেশে মনে করি আমরা এটা ঘুষ খাচ্ছি। এখানে ইন্স্যুরেন্স ক্লেম করার জন্য একটা তদন্ত কমিটি লাগে। তদন্ত কমিটি বলে দিবে যেটা এই কারণে, এই যে বিমানটাকে রাইট অফ করতে হবে, এই বিমানটাকে নাও এয়ারফোর্সের লিস্ট থেকে রাইট অফ করতে হবে। এই রাইট অফ করার জন্য তদন্ত লাগবে, একটা রিপোর্ট লাগবে। কারণ এটা তো সরকারের বিওকিতে আছে, সরকারের লিস্টে আছে, ইনভেন্টরিতে আছে। ইনভেন্টরিতে প্লেনটা আউট হয়ে গেল, এখন তো একটা প্লেন কমে গেল, কিভাবে কমালেন? কাজে কমানোর জন্য একটা তদন্ত লাগবে। এটা তো বিমান বাহিনী প্রধানের নির্দেশে হবে না, এটা তদন্ত রিপোর্ট বলে যে হ্যাঁ এটাকে এখন লিস্ট থেকে বাদ দেওয়া হোক। আরেকটা, এই যে পাইলটটা মারা গেল, তার তো পেনশন দিতে হবে, তাকে মৃত্যু ঘোষণা করতে হবে। মৃত্যু ঘোষণা কিভাবে করবেন, এটার জন্য তদন্ত লাগবে। জি, তো সেই তদন্ত কমিশন কি এই যে হত্যাকাণ্ড হলো, আপনি যে অর্থে বলছেন, হত্যাকাণ্ডকে স্কেপ করার কোনো সুযোগ আছে নাকি, বিলম্বিত করা? না, এই তদন্ত জনগণের কোনো সম্পর্ক নাই। এই তদন্ত জনগণের কোনো লাভ হবে না, বলেন? সময়ক্ষেপণ বা অন্য কোনো কিছু, যে সবাই আশ্বস্ত হলো তদন্ত। না, এই তদন্ত তো এখানে ইন্স্যুরেন্সের ক্লেম তাদের দিবেন না। এই জন্য যারা যে শিশুরা মারা গেছে তারা তো ইন্স্যুরেন্স করে না, এই তদন্ত তাদের কি লাভ হবে? এই যে কতগুলো শ্রুতি আমরা শিখে পাচ্ছি, আমাদের কাছে শব্দ শিখিয়ে দেওয়া হয়েছে, এই শব্দগুলো শিখিয়ে দেওয়া হয়েছে, আমরা এইভাবে করি। এই তদন্তটা করা হচ্ছে 3টি মাত্র কারণ। একটা হলো দায়িত্ব এড়ানোর জন্য, অর্থাৎ বিমান বাহিনীর প্রধানকে দায় মুক্ত করে দেবে, সরকারকে দায় মুক্ত করে দেবে যে তাদের কোনো অপরাধ ছিল না। শেষ পর্যন্ত গিয়ে দাঁড়াবে ওই পাইলটের ব্যর্থতা অথবা যান্ত্রিক গোলযোগ। আরেকটাও দাঁড়াতে পারে যে ছাত্রছাত্রীরা ওই সময় স্কুলে গেল কেন, এটাও হতে পারে কিনা। না, সেটা আমরা বলতে পারি, কিন্তু এখানে জিনিসটা কি হবে, শেষ পর্যন্ত আসবে যে পাইলট দায়ী না যান্ত্রিক গোলযোগ দায়ী। যদি পাইলট দায়ী হয়, তাহলে প্লেনের টাকা পয়সা ক্ষয় ক্ষতি পুরো পাইলটকে বহন করতে হবে। যদি প্রমাণ হয় যে পাইলটের ব্যর্থতার জন্য হয়েছে, তাহলে পাইলট তো ক্ষতিপূরণ পাবেই না, উল্টা তাকে ক্ষতিপূরণ দিতে হবে যদি রাইট অফ সরকার না করে, যদি সরকার তার দায় মুক্ত না দেয়। আর যদি যান্ত্রিক গোলযোগ প্রমাণ করা দিতে পারে বা দিবেও, তাহলে পাইলটও কিছু পেনশন টেনশন পেয়ে যাবে, সেও কিছু কম্পেনসেশন পেয়ে যাবে, আর এই বিমানটাও একটা রাইট অফ হয়ে গেল, আরেকটা বিমান কেনার সুযোগ সৃষ্টি হবে। এই তো তদন্তের কাজ। আচ্ছা, চায়নার একটা গ্রুপ নাকি এসছে, ওখানে ভিজিট করেছে 3 সদস্যের একজন চাইনিজ প্রতিনিধি দল। ওই যে তারা বলেছে এটা যান্ত্রিক গোলযোগ, তারা বলে দিয়েছে এটা যান্ত্রিক গোলযোগ। চাইনিজ 3 জন প্রতিনিধি সেখানে গিয়েছে, তারা বলছে যান্ত্রিক গোলযোগ। যাই হোক, আমি রিপোর্টটা দেখি নাই। আর এখানে 3 জন চায়না, ওখানে তো থাকারও কথা না, 3 জনের কোনো লোকাল স্ট্যান্ডিও নাই, কারণ তারা তো এই বিমান বিক্রি করেছে বহুত আগে। এটার এতদিন পর্যন্ত তার রিপেয়ার মেইনটেনেন্স করার তার কথা না, তার দায়িত্বের মধ্যে আসে না। কাজেই এই জন্য বলছি যে এগুলো হলো আইওয়াশ, এগুলা পিছনের প্লেয়াররা করতেছে, অর্থাৎ চায়নার নামটা আনার জন্য। এটা তো চাইনিজ বিমান খারাপ এটা বলতে চাচ্ছে না, চায়না 3টা লোক এনে বলে দিচ্ছে বিমানটা চায়নার। এটা একটা সূক্ষ্ম একটা মারপ্যাচ, বুঝতে পারছেন না? এই 3 জন চাইনিজ বলছে, চাইনিজদের মুখ দিয়ে বলে দেওয়া হচ্ছে যে বিমান 3টে চাইনিজের। এটা চায়না গভর্নমেন্ট তদন্ত কমিটি করবে, চায়না গভর্নমেন্ট এটা অর্ডার দিবে, চায়না এমবিসি থেকে একটা স্টেটমেন্ট দিবে, চায়না এমবিসি এসে বলবে, বা এই বিমানটা যাদের কাছ থেকে কেনা হয়েছে তারা বলবে। এবং যদি 2, 4, 5, 10, 20 বছর কেনা হয়ে থাকে, অবশ্যই যারা বিক্রি করেছে তারা সেই দায়িত্ব নিবে না। এগুলো তো সাধারণ বুদ্ধির ব্যাপার, সাধারণ বিষয় ব্যাপার, এগুলো তো পোলাপানের বিষয় না। পোলাপানের তো বুয়া সবই